প্রতিশোধের আগুন, লিখেছেন দেবারতী মুখোপাধ্যায়। দীপালি ইন্ডিয়ান অয়েলস অফিস থেকে বের হচ্ছিল। সকাল থেকে অনেক পরিশ্রম গিয়েছে। ক্লান্ত শরীরে সবেমাত্র তার স্কুটারে বসে বোতাম টিপে গাড়িটা চালু করেছে। এক্সেলেটর চেপে সামনে এগোতে যাবে, এমন সময় পেছন থেকে একটা মোটর বাইক প্রায় উল্কার গতিতে এসে বাঁ দিক চেপে একটা সজোরে ধাক্কা দিয়েই বেরিয়ে গেল। দীপালি স্কুটার সমেত মুখ থুবড়ে পড়ল রাস্তার জলকাদায়। ওর চশমাটা ছিটকে গেল দূরে। হাতের ফাইল ব্যাগটা থেকে কাগজপত্র বেরিয়ে গিয়ে এলোমেলোভাবে ছুটল রাস্তার চারপাশে। এত বড় একটা ইচ্ছাকৃত কাণ্ড ঘটে গেল, কিন্তু সেভাবে রাস্তার কেউ তেমন কৌতূহল দেখালো না, ছুটেও এলো না। অবশ্য আজকাল কেই বা সাহায্যের হাত বাড়াতে এগিয়ে আসে। প্রত্যেকে নিজের জীবন, নিজের কাজ, নিজেকে নিয়েই বড় ব্যস্ত। শুধু দূর থেকে তাকাতে তাকাতেই দীপালির পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিল তারা। দু চারজন দাঁড়িয়ে ফিসফিস করলো, কিন্তু এগিয়ে এলো না কেউই। শুধু ইন্ডিয়ান অয়েলের প্রধান গেটে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড দুজন ছুটে এলো এদিকে। তারা একদিনেই চিনে গেছে দীপালিকে। তারাই ধরে তুলল ওকে। একে ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরম, তার উপর খাখা রোদ। দীপালি কোনো মতে বুকে ভর দিয়ে উঠল, হাতড়ে হাতড়ে কাগজগুলো গুছালো। তারপর আস্তে আস্তে গিয়ে বসলো সামনের ফুটপাতের চওড়া রাস্তায়। ছিটকে পড়লেও লাগেনি তেমন ওর। বা পায়ের বুড়ো আঙুলটার সামনের দিকটা একটু ছিঁড়ে গিয়েছে, আর কোমরের পেছনের দিকটাও অনেক ব্যথা লেগেছে। একটা সিকিউরিটি গার্ড ওর স্কুটারকে ধরে ধরে নিয়ে এলো সামনে। আরও কী সব বলে যাচ্ছিল। গাড়িটার নম্বর প্লেট দীপালি দেখেছে কিনা, আগে থেকে ওকে খেয়াল করেছে কিনা, কোনো দিন ফলো করেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। দীপালির কানে কিচ্ছু ঢুকছিল না। অপমানে ওর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। নীল কালো হেলমেটের আড়ালে থাকলেও সঞ্জয়ের হালকা খয়েরি ফ্রেঞ্চ কাট প্যানেলের দাড়ি ওর চিনতে একটুও ভুল হয়নি। এই রকমের দাড়ি রাখতে ওই বলেছিল সঞ্জয়কে। এতে সঞ্জয়কে দেখতে ভালো লাগে ওর। সেটা একদিন দীপালিই বলেছিল। কোথায় যে এটা বলেছিল সেটাও ওর পরিষ্কার মনে আছে। হানিমুনে শিলং গিয়ে গল্ফ কোর্সের মাঠে দুজন পাশাপাশি বসেছিল। এতটা প্রতিহিংসা? দাঁড়াও না, যত হিংসে করবি তত জ্বলবি। তোর ওই পেট্রোল পাম্প আমি একদিন কেড়ে নেব। মনে মনে কথাগুলো বলে তাতে দাঁত চাপল দীপালি। মিনিট 10 বসে থেকেও উঠে দাঁড়ালো। স্কুটারটার তেমন কিছু হয়নি, দু এক জায়গায় রং চটে যাওয়া ছাড়া। তবে কাদায় পড়ে নোংরা হয়ে গেছে পুরোপুরি। ইচ্ছে করে আর ইন্ডিয়ান অয়েলের অফিসের ভেতরও ঢুকলো না। সামনের কর্পোরেশনের কল থেকে চোখে মুখে জলের ঝাপটা দিল। তারপর গাড়িতে গিয়ে স্টার্ট দিল। 2 চাকা চালানোর অভ্যেস অনেক দিন ছিল না দীপালির। মাঝে এই বছর গাড়িতেই যাতায়াত করতো তো, ওদের স্বাদের কেনা ছোট্ট হোন্ডাই। তবে মাস 7 আগে এখন আবার 2 চাকাই চলে এসেছে ও। কোনো অসুবিধা বোধও করছে না একটুও। বিয়ের আগে তো স্কুটার চালিয়ে অফিস থেকে বাজার হিল্লি দিল্লি করে বেড়াতো। মা আর মেয়ের সংসার ও না করলে আর কেই বা করবে। হিন্দুস্তান পেট্রোলিয়ামের ডালহৌসি সদর দপ্তরেই পোস্টিং ছিল ওর। তখন পাতি রিসিপশনের চাকরি ওর। আর সেখানে ওর সাথে প্রথম সঞ্জয়ের দেখা। একটা গর্তকে সামনের চাকাটা পড়তে পড়তে শেষ মুহূর্তে কাটিয়ে উঠল দীপালি। সঞ্জয় তখন ওর ডিলারশিপের লাইসেন্স বের করা নিয়ে ভীষণ ব্যস্ত। দীপালিদের অফিসে দিনের পর দিন, বলতে গেলে দিন এসে পড়ে থাকত সঞ্জয়। একেই পেট্রোল পাম্পের ব্যবসা মানেই সেখানে লাখ লাখ টাকা ডয়ের তলা দিয়ে পাস না করলে লাইসেন্স তো দূরের কথা, কেউ তাকিয়েও দেখে না। আর না হয় বড় কর্তাবাবুদের রেফারেন্স। তারপর সঞ্জয়ের না ছিল এই লেভেলের আর্থিক জোর, না ছিল জবরদস্ত কোনো চ্যানেল। পার্টির কোনো নেতার সাথেও তেমন মহরম দহরম ছিল না। থাকার মধ্যে ছিল 34 নম্বর জাতীয় সড়কের উপর প্রত্যেক সূত্রে পাওয়া একটা ঠিকঠাক জমি আর মোটামুটি একটা পুঁজি। তা দিয়ে শুধু ব্যবসা শুরু করা গেলেও সরকারি নিয়মের বেড়াজাল ডিঙানোর যে প্রয়োজন সেগুলো টপকানো যাবে না মোটেই। কর্তারা ওকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতেন লবিতে। তখন গল্প হতো দীপালির সঙ্গে। স্বয়ং একটা ছেলে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, নিজের অজান্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল দীপালি। অফিসের বসদের বলে কয়ে মাত্র 3 মাসের মধ্যেই সঞ্জয়ের ব্যবসা দাঁড় করিয়ে দিয়েছিল। সমস্ত কাগজপত্র বের করে দিয়েছিল হাতে হাতে। বছর খানিক বাদে ওরা যখন বিয়ে করে তখন সঞ্জয়ের পেট্রোল পাম্প বেশ দাঁড়িয়ে গেছে। সঞ্জয়ের বলা অবশ্য ভুল হলো, দীপালি মনে মনে ভাবল।
একে এই চত্বরটার কাছে পিঠে অন্য কোনো পেট্রোল পাম্প নেই। সেখানে দীপালি একজন মেয়ে হয়ে পুরো পাম্পটার দেখভাল করে। এটাও অনেকের কাছে বেশ নতুনত্বের ব্যাপার ছিল। দীপালির প্রতিটা কাস্টমারের সাথে ভালো ব্যবহার একটি প্লাস পয়েন্টও বটে। বরং সঞ্জয় পাম্পেই থাকতো না বললেই চলে। গভর্নমেন্টের দপ্তরে নিয়ম মাফিক হপ্তা জমা দেওয়া, প্রতিদিনের পেমেন্ট ব্যাংক থেকে ডিমান্ড ড্রাফট করিয়ে কোম্পানিতে পাঠানো, এসব অফিসিয়াল দিকগুলো দেখা ছিল ওর কাজ। আর পাম্পে 5 জন ছেলেকে নিয়ে রোজকার তেল, এলে ট্যাঙ্ক খোলা, পলিউশন চেক, কাস্টমার সার্ভিস এসব সামলাতো দীপালি। বিয়ের পর দায়িত্ব আরও বেড়ে গিয়েছিল। সকাল সকাল বাড়ি থেকে টান করে বেরিয়ে পড়তো ওরা দুজন। তারপর এদিকে ওদিকে। প্রথমে 12,000 লিটারের একটা ট্যাঙ্ক লিজ হিসেবে নেওয়া হয়েছিল কোম্পানি থেকেই। পরে ওরা নিজস্ব 20,000 লিটারের ট্যাঙ্কও কিনে ফেলেছিল একটা। ভাবতে ভাবতে দীপালি এবার সঙ্গীত ফিরে পেল। বাড়ির গলিতে কখন ঢুকে পড়েছে খেয়ালই করেনি। গত কয়েক মাস ধরে এখানেই থাকে ও। মা চলে গেছে 1 বছর আগেই। আপাতত এই নিঃসঙ্গ জীবনে ওর কেউ নেই। বেশ হয়েছে কেউ নেই। দুজন পশুর মতো কামড়াকামড়ি করে একসাথে থাকার চেয়ে মানুষের মতো আলাদা হয়ে থাকা বেশি সম্মানের, অনেক বেশি শান্তির। সুখ না থাকুক তাতে, স্বস্তি তো আছে। কিন্তু এর ক্ষতি করার জন্য এমন উঠে পড়ে লেগেছে কেন সেটা ওর মাথায় ঢুকছে না। কালী পুজো পর্যন্ত কি দীপালিককে আর বাঁচতে দেবে না সঞ্জয়? ব্যবসায়িক রেশারেশি এতটা হিংসা, এতটা ক্ষতি করা যায় এক সময়ের ভালোবাসার মানুষের? কি জানে। ক্লান্ত শরীরে বাথরুমে ঢোকে মাথার উপর শাওয়ার ছেড়ে দিয়ে ভাবল দীপালি, হয়তো সবটাই ছিল একতরফা। ব্যবসার প্রতি জন্মগত একটা প্রতিভা ছিল দীপালির। অভাবের সংসারে টুকটাক শাড়ির ব্যবসা, দৈনন্দিন জিনিসপত্র কিংবা LICর এজেন্সি, যখন যেটা করেছে নিজের মিষ্টি ব্যবহারের জন্য সাফল্য পেয়েছে ঝটপট। সেটাকে মূলধন করেই কি উঠতে চেয়েছিল সঞ্জয়? নাকি দীপালি পাক্কা বিজনেস বোঝা স্ট্র্যাটেজিক্যাল বুদ্ধিটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা ওর? কিন্তু যদি তাই হয়ে থাকে তবে দিনের পর দিন খুঁটিনাটি কারণে সঞ্জয় এতটা হিংস্র হয়ে উঠতে থাকলো কেন? তার পেছনে কি শুধুই মেল ইগো নাকি অন্য কিছু? দীপালি চোখ বন্ধ করে জলের স্বাদ নিতে নিতে ভাবল, কি আর হবে এসব ভেবে। বিয়ের পর প্রথম 2 বছর ভালোই কেটেছিল ওদের। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে নিজেদের এই ব্যবসাটাকে চালিয়ে যখন দুজনে বাড়ি ফিরত, তখনও দুজনের হাসি অম্লানই থাকত। সঞ্জয় হাতে হাতে এগিয়ে দিত, দীপালি রান্না করত। তারপর আস্তে আস্তে সমৃদ্ধি বাড়তে লাগলো। সংসারে আসতে থাকলো স্বাচ্ছন্দ্য। আর তার সাথে সাথেই সঞ্জয় কেমন পাল্টে যেতে লাগলো। কারণে অকারণে জিনিসপত্র ভাঙচুর, চিৎকার চেঁচামেচি, শেষে দীপালির গায়ে হাত তোলা পর্যন্ত। আসল কারণটা অবশ্য ধীরে ধীরে ঠিকই বুঝতে পেরেছিল দীপালি। নিজের ব্যবসা যদি সবাই অন্যের নামেই চিনতে থাকে, ব্র্যান্ড ভ্যালু বাড়াতে থাকে শুধু তার ব্যবহারের জন্য, তবে কজন সইতে পারে? হোক সে সহধর্মিণী। লোকাল মানুষজন থেকে শুরু করে সর্ব সেক্টরে দীপালির সাকসেসকে হাইলাইট করে সংবর্ধনা দেওয়া হচ্ছিল। ছোটোখাটো এন্টারপ্রেনারশিপ ট্রেড ফেয়ারে দীপালির নামেই ইনভিটেশন কার্ড আসতে থাকতো বাসায়। সঞ্জয় উপর উপর খুশি দেখালো, ভেতরে ভেতরে কোথায় যেন ক্ষুদ্র সাপের মতো গজরাচ্ছিল, যার প্রতিফলন হচ্ছিল ওর বন্ধ ঘরের মাধ্যমে। ওর ব্যবহার স্বামিত্ব ফলিয়ে দাবিয়ে রাখতে চাইছিল দীপালিকে। সহ্য অনেক করেছিল দীপালি, অন্তত 1,00,000 বার বুঝিয়েছেও সঞ্জয়কে। নরম গরম সব রকম ট্রিটমেন্টই করেছে ও, কোনো কিছুই লাভ হয়নি। সাময়িক শান্ত হয়েছে সঞ্জয়। তার কয়েকদিন পরেই যে আবার সেই অসহ্য ব্যবহার। দীপালি আর কতটা সহ্য করবে? যাক সে কথা। যতটা না সম্পর্কের দিকে তাকিয়েছে তার চেয়ে বেশি অনেকটাই পাম্পের প্রতি মমত্ববোধ। কিন্তু শেষে সঞ্জয় যখন পাম্পে আসা কাস্টমার, অন্য সাব ডিলার, এমনকি 5টা কর্মচারীকে নিয়ে পর্যন্ত অযৌক্তিক নোংরা কথা বলতে শুরু করলো, তখন দীপালি আর মানতে পারেনি। আজ তাই দীপালি ভাবে, যে মানুষটা সম্পর্ক থাকার সময় এত অত্যাচার করেছে, সেই যদি দেখে তার প্রাক্তন স্ত্রী এখন সবচেয়ে বড় রাইভেলের ভূমিকায় অবতীর্ণ হয়ে তার কাছাকাছি আর একটা পেট্রোল পাম্প বসিয়েছে আর তার সব কাস্টমারদের টেনে নিয়ে যাচ্ছে, তখন তো তার ভাত মারার জোগাড় হয়েছে। সে তো আর এত বড় শত্রুকে কোনো মতে রাস্তা থেকে সরানোর চেষ্টা করবে না, তা তো হতেই পারে না। বাথরুম থেকে বেরিয়ে দীপালি চিন্টুকে ফোন করলো।
যতই ওর ফাড়া যাক না কেন, আজ একটা বড় কাজ হয়েছে। লাইসেন্স আগের সপ্তাহতেই পেয়েছিল, কিছুটা ওর আগের অফিসের রেফারেন্স, আর অনেকটাই ওর সুখ্যাতির জোরে। ইন্ডিয়ান অয়েলসের ইনস্ট্যান্ট জোনের জেনারেল ম্যানেজার মিস্টার শ্রীবাস্তব তো আজ রীতিমতো একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করে ফেলেছিলেন দীপালিকে ডিলারশিপ দেওয়ার উপলক্ষে। বারবার বলেছিলেন ডিলারশিপ অনেক মহিলাকেই দিয়েছি, কিন্তু সেগুলো সবই বকলমে তাদের স্বামীদের করায়ত্ত। সেই মহিলারা শুধু এই দিনটায় এসেছেন স্বামীর শিখিয়ে দেওয়া পুতুলের মতোই সই করে তারপর বাড়ি ফিরে গিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। দীপালির মতো সত্যি মালকিন তারা আজ অবধি পায়নি কখনো। চিন্টু সব শুনেই বলল, সে কি গো দিদি, থানায় গেলে না? দীপালি বলল, না, ওসব আর করতে হবে না, তোকে এমনি জানালাম ঘটনাটা। সোমবার দিবাকর জয়েন করুক, কালী পুজোর দিন ট্যাঙ্কের উদ্বোধনটা ভালোই হয়ে যাক, তখন দেখা যাবে বাকি কাজ। চিন্টু বলল, না না, একেই আমরা সবাই তোমার এখানে চলে এসেছি বলে সঞ্জয়দা পাগলের মতো করছে। ওদিকে হাটতলার মোড়ে মোটা টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছে বিয়েবাড়ি হলের জন্য, সেটাতেও অনেকটা টাকা আটকে গেছে। তার উপরে পাম্পের আসল মাথা দিবাকরও যে এই সপ্তাহে কাজ করেই ছেড়ে দেবে, এই খবরটা পেলে কি যে করবে ভাবতে পারছো একবার তুমি? আমার তো মনে হয় পুলিশে তোমার একটা সেফটির জন্য ডায়েরি করা উচিত। দীপালি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সত্যি, সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পর ওর পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। মায়ের এই এক চিলতে বাড়িটুকু ছাড়া কিছুই ছিল না ওর। চুপচাপ চোখে শূন্যতা নিয়ে ভাবত কিভাবে চালাবে ও। সঞ্জয় যে আর ফিরে আসবে না সেটাও খুব ভালো করেই বুঝে গিয়েছিল। সম্পর্কটারও কিছু অবশিষ্ট নেই, একতরফা আর একরাশ তিক্ততা ছাড়া। প্রথমে ভেবেছিল ওর জীবন শেষ, জীবনের একটা বড় সময় যে জিনিসটার অধ্যবসায়ে কাটিয়েছে সেটাই ওর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর তো শুধু এটাই না, তেমন কিছু জানেও না ও কাজ। কিন্তু সময় এমন একটা জিনিস, সময়ের সাথে সব দুঃখই ভুলে যায়, সব জিনিসকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখানো শেখায়। দীপালি আস্তে আস্তে বুঝতে পেরেছিল ও যাতে পারদর্শী ছিল সেটাকেই অস্ত্র করে ওকে বাঁচতে হবে নিজের জন্য। এই বাড়িটা বন্ধক দিয়ে জমি কেনা, ব্যাংক থেকে লোন নিয়ে আস্তে আস্তে এই কমাসে সত্যিই ও ওর স্বপ্নের পেট্রোল পাম্পকে বাস্তবায়িত করতে পেরেছে। সঞ্চয়ের চেয়ে বেশি দূরে নয়, এই মাইল খানেকের মধ্যেই। একই কোম্পানি ডিলারশিপ এত কাছাকাছি নেওয়া যায় না বলে বাধ্য হয়ে ইন্ডিয়ান অয়েল থেকে নিতে হলো। এতদিন কোম্পানির কাছ থেকে নিজ ট্যাঙ্ক নিয়ে চালাচ্ছিল ও, তাতে লাভের টাকা খুব বেশি একটা থাকে না। অবশেষে ওর নিজের ট্যাঙ্কের কাজ শুরু হলো। আগামী কালী পুজোয় তার উদ্বোধন। চিন্টু ওপাশ থেকে ওর কোনো সাড়া শব্দ না পেয়ে বলল, আসলে তোমার এই প্রতিশোধটা তো কিছুতেই হজম করতে পারছে না দিদি, দগ্ধে দগ্ধে মরবে। দেখো না, দিবাকরদা ছাড়লেই ও পুরোপুরি শেষ হয়ে যাবে। দীপালি হঠাৎ চমকে উঠল। সত্যিই কি ওর নিজের পায়ে দাঁড়ানোর চেয়ে সঞ্জয়ের ক্ষতিই করতে চেয়েছে বেশি? নাকি সবাই যা ভাবছে এটা কোনো রিভেঞ্জ? কিন্তু এ তো নিজের মুক্তির জন্য লড়াই করছিল, সেটা কি করে রিভেঞ্জ হয়? নাকি সেটা অবচেতন মনেই প্রতিশোধের দিকে এগিয়ে যাচ্ছে? ওর চোখে বহুদিন বাদে জল এলো। কিন্তু এদের 5 বছরের দাম্পত্য জীবন, সেই সময়টুকুর স্মৃতিটা তো মিথ্যে নয়। ওদের প্রথম ভালোবাসা, খুনসুটি, একটু একটু করে সাজিয়ে তোলা সংসার, সবই তো এক একটা ভালো স্মৃতি। হোক না আজ তা মৃত, সে দিনগুলোর অনুভূতিতে তো কোনো ফাঁকি ছিল না। তবে ও কেন ক্ষতি করবে সঞ্জয়ের? ফোনটা রেখে দীপালি ভাবল, সঞ্জয় কি তাহলে রিভেঞ্জের জন্য এত কিছু করেছে? এককালের ভালোবাসা ছাপিয়ে এখন প্রতিশোধটাই স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে? নাকি পুরুষতান্ত্রিক এই সমাজে এমন উল্টো পরাজয় মানতে নারাজ? ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ বসে রইল দীপালি। তারপর বহু মাস পর সঞ্জয়ের ফোনে সমস্ত মান অভিমান রাগ মুছে ফেলে একটা মেসেজ করল ও, আমাদের দুজনের প্রথম ভালোবাসা ওই পেট্রোল পাম্পটাই। তুমি আমাকে অধিকার না দাও, তবু এইটাই আমি আমাদের সন্তান হিসেবে মনে রাখব। ভালো করে মাথা ঠান্ডা রেখে তাকে বড় করো। আমি একটা নতুন করে করেছি, শুভেচ্ছা পাঠিও, ভালো থেকো। সঞ্জয় একদিন নিশ্চয়ই ঠিকই বুঝতে পারবে। মেসেজটা পাঠিয়ে এক মুহূর্ত ইতস্তত করল দীপালি। তারপর ফোনটা নিয়ে ডায়াল করল দিবাকরকে।
দিদি বলছি দিবাকর, তুমি সঞ্জয়ের ওখানেই থেকো ভাই। ওর তোমাকে বড় দরকার। বাকি তো সবাই ওর কাছে নতুন, আনকরা। তুমি চলে এলেও বড় বিপদে পড়বে। দিবাকর হঠাৎ কেমন যেন উল্টো সুর শুনে অবাক হলো। এই দীপালিই তো দিনের পর দিন ওকে ফোন করে বুঝিয়েছে এই নতুন পাম্পে চলে আসার জন্য, আর এখন সে পুরো উল্টো কথা বলছে। সে কিছুটা উদ্ভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলো, কি বলছো দিদি? চিন্টু এই ফোন করেছিল, তোমায় নাকি সঞ্জয়দা ধাক্কা মেরেছে। দীপালি বলল, ওসব ছাড়ো, তুমি ওর ওখানেই থাকো, বুঝলে? দিবাকর অন্যমনস্ক হয়ে বলল, তুমি এখনো তার ভালো ভাবছো দিদি? দীপালি ক্লান্ত স্বরে বলল, ভালো খারাপ কিছুই ভাবছি না, তবে ও খারাপ করছে বলে আমিও ওর সাথে খারাপই করব? চোখের বদলে চোখ নিতে চাইলে গোটা পৃথিবীটাই তো অন্ধকার হয়ে যাবে। দীপালির মুখে হাসি ফুটে উঠল। কিছুই ভুলিনি ভাই, ভালো খারাপ সবই মনে আছে। কেউ অন্যের ক্ষতি করে আনন্দ পায়, কেউ তাকে ক্ষমা করে। প্রথমটায় তৃপ্তি আছে জয়ের, কিন্তু আনন্দ নেই। আর দ্বিতীয়টায় আনন্দ আর শান্তি দুটোই আছে। তুমি কোনটা পছন্দ করো এটা তোমার ব্যাপার, তুমি বেছে নাও। আমি দ্বিতীয়টাই বেছে নিলাম। ধন্যবাদ।